আপনি যদি কিছু বলতে চান তাহলে বলুন। আপনি আমার মায়ের মতন, এত শঙ্কিত হওয়ার কিছু নেই, বলুন আপনি। শায়লা অভয় পেলেন। মেয়েটাকে তার বেশ ভালো লাগলো। তিনি মিষ্টি হেসে বলল, তুমি আর আরিয়ান বিয়ে করেছো কত বছর? আরিয়ান তার বাচ্চাটাকে খুব ভালোবাসে। শায়লা রহমানের এমন আজব প্রশ্নে মিহি বোকা বনে গেল। হাসা উচিত নাকি আরিয়ান আমার ভাই, এই কথাটা বলে চিল্লিয়ে ওনার কান ফাটানো উচিত? আরিয়ানের বাবা এবার চোখ খুলল। বিরক্ত হয়ে শায়লার দিকে তাকালো। এটা কেমন ধরনের প্রশ্ন? যদি ওরা স্বামী স্ত্রী না হয় তখন? তিনি মিহির অবাক হওয়া মুখটার দিকে তাকিয়ে শায়লাকে রাগত স্বরে ধমক দিলেন, এই, তোমার কি মাথা খারাপ হয়েছে? এটা কেমন প্রশ্ন? মাথার সব তার বিদেশে গিয়ে ছিঁড়ে ফেলেছ? শহীদ মিহির দিকে তাকিয়ে গলা নরম করে বলল, মা, হারিয়ান তোমার কি হয়? তোমাদের সম্পর্কটা কি? মিহির শহীদের প্রশ্ন পছন্দ হলো। মুখে হাসি টেনে বলল, জেঠুমণি, আমি তোমার ছোট ভাইয়ের মেয়ে। আর জন্ম থেকে আরিয়ান আমাকে নিজের আপন বোন, আর আমি তাকে নিজের আপন ভাই বলে জেনে এসেছি। শায়লা বেগম পুরো থ হয়ে গেলেন। ওরা ভাই বোন, আর নিজে মনে মনে কতই না উদ্ভট চিন্তা ভাবনা করেছিলেন। শহীদ নড়ে সড়ে বলল, সাদিয়া আর শফিক কোথায়? তুমি শ্বশুর বাড়ি থেকে কি বেড়াতে এসেছো? মিহি একদম চুপচাপ হয়ে যায়। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। কি দেবে এর উত্তর? ভাগ্যের নির্মম পরিহাস বলে বর্ণনা করবে, নাকি মানুষগুলোর ধোঁকা প্রাণহানির কথাগুলো শোনাবে? আরিয়ান বারবার এসব বিষয়ে কথা বলতে না করে গেছে। সময় হলে সেই জানাবে। মিহি এই মুহূর্তে খুব করে চাইছে ভাইয়া আসুক। খুব কান্না পাচ্ছে, কান্নারা গলায় দলা পাকিয়ে আসছে। মিহি ঢোক গিলে নিজেকে শান্ত করে বলল, ভাইয়া, আপনাদের সময় মতো এই প্রশ্নের উত্তর দেব। মাফ চাই জেঠিমা জেঠুমণি, আমি আসি। মাহি, উঠে যায় যদি। আপনাদের কিছু লাগলে আমাকে বলবেন। পাশের রুমে আছে, আর নিচে রাহেল আছে। মিহি ওনাদের কিছু বলার সুযোগ না দিয়ে ছুটে বেরিয়ে আসে। নিজের রুমে গিয়ে বিছানায় উবু হয়ে কান্না করতে থাকে। এই প্রশ্ন যতবার শুনেছে, কেঁদে বালিশ ভিজিয়েছে। 2 দিন 3 দিন রুম থেকে বেরোনো বন্ধ করেছে মাহিকে খাওয়ানো ছাড়া। কেন বারবার অতীত সামনে আসতে চায়? খুব করে লুকিয়ে রেখেছি। কেন বারবার মানুষদের টেনে হিস্টের সামনে আনবে? তারা কি বোঝে না কষ্ট হয় খুব? পরের দিন আরাফা বান্ধবীদের সাথে বসে বসে ভার্সিটিতে আড্ডা দিচ্ছে। আরিয়ান এসে তাদের আড্ডায় ঢুকে পড়ে। তার সাথে এসেছে সুহাস, শিহাব আর রায়ানও। রায়ান আসতে চায়নি, তাকে টেনে নিয়ে এসেছে সুহাস আর শিহাব। আরিয়ান আসার পরেই ওরা মরা কান্না জুড়ে দিয়ে ক্ষমা চেয়েছে। আরিয়ানেরও বন্ধুদের সান্নিধ্যটা দরকার, তাই সব ভুলে মাফ করে দিয়েছে। আরিয়ান আর তার বন্ধুদের দেখে অর্পিতা চমকে আরাফাকে নেড়ে বলে, এই 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 আরো, আমি কি স্বপ্ন দেখছি? আমি চিমটিতে না, প্লিজ। আ অর্পিতা হাত ডলছে। সবাই অর্পিতার দিকে তাকিয়ে আছে। অর্পিতা নিজেকে এলিয়েন ডাকছে। ইমা খুব জোরেই অর্পিতার হাতে নখ বসিয়ে দিয়েছে। অর্পিতার চোখ দিয়ে বোঝানো তোর খবর আছে। অর্পিতা মুখটা হাসি হাসি করে বলে, আরে, আরিয়ান যে, কেমন আছো? ভালোই, তবে তোমার পাশে মেয়েটা কে? অর্পিতা হৈ হৈ করে বলে, এটা আরাফা, আমার ফ্রেন্ড। আরাফা আরিয়ানের কথায় আকাশ থেকে বলল, ও কি চেনে না? হোয়াট এ ড্রামা! এই ছেলে মেবাজ জানতো, কিন্তু এ তো দেখছে এখন নাটকবাজ টু। আরাফা রেগে যাচ্ছে। আরিয়ান আফসোস করে বলে, ইস, বাচ্চা মেয়েটা এত কিউট। আচ্ছা, ওকে এই কয় বছর চোখে পড়লো না কেন? অর্পিতা হেসেই বলে, করোনার সময় বন্ধ থাকলো প্রায় 2 বছর। আরাফার তো অল টাইম মাস্ক পরেও এক্সট্রা প্রোটেকশনও থাকতো। আর তুমি ভার্সিটিতে আসো কয়দিন, আর আসলেও গ্যাং নিয়ে বসে থাকো। আরাফা ইদানিং আমাদের সাথে এসে আড্ডা দেয়। আগে ভার্সিটির ক্লাস 2 বাসেই ছিল ওর জীবনের লক্ষ্য। তোমরা তো ক্লাসে জীবনেও ঢোকো না, কি ভেবে এবার এত রেগুলার আসছো? ফাইনাল ইয়ার বলে, নাকি অন্য কিছু? আরাফার এখন চিল্লিয়ে বলতে ইচ্ছে করছে, গিভ মে দ্য অস্কার। আমি ওটা ধরে অর্পিটার দিকে ছুঁড়ে মারবো। একটা কথা জিজ্ঞেস করলো, এ আমার 14 গোষ্ঠীর ডাটা লিক করতে উঠে পড়ে লেগেছে।
আরিয়ান তখন হেসে হেসে বলল, বাবা, বিল্ডিং স্টুডেন্টেরা আমরা কি করি? আরাফার রাগে এবার শব্দ আকাশে, দাঁত কিরমির করে বলল, আগে বড় বড় কয়টা উঁচু গাছ খুঁজবেন, তারপর 4 বছর দড়ি জোগা করে এই চতুর পাণ্ডবের দল মিলে পায়ে দড়ি লাগিয়ে ঝুলে পড়বেন, একদম স্পটেড। আরাফা কথাটা বলে রাগে গটগট করে হাঁটা দেয়। আরিয়ান ঢং করে বলে, দিনে বড় জ্বালা রে, কচু গাছের জ্বালা। আরাফা সেই কখন থেকে বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে। একটু দূরেই আরিয়ান দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর পর গা জ্বালানো হাসি দিচ্ছে আর তেজরা ভাবে কথা বলছে। আরিয়ান হেসে হেসে সুহাসকে বলে, বন্ধু, যে গরম পড়েছে, আমার মেকআপ গলে গলে পড়ছে রে। টিস্যু দে। আরাফা আরিয়ানের দিকে তাকাতেই সে চোখ টিপে দেয়। আরাফা কটমট দৃষ্টি নিক্ষেপ করে। আরাফা তার ড্রাইভারকে দেখছে না, তার বাবাকে কল করলো। ওপাশ থেকে রিসিভ করতে আরাফা বলে, বাবাই, আমি কখন থেকে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি, গাড়িও নাই, ফাহিমও নাই। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে তার বাবা বলে, ফাহিমকে একটা জরুরি কাজে শহরের বাইরে পাঠিয়েছি, তুমি রিক্সা নিয়ে চলে এসো, বাসে উঠতে যেও না আবার। আরাফার মেজাজ বিগড়ে যায়। কোনো কথা না বলেই খট করে ফোনটা কেটে দেয়। আরাফার বাবা চমকালেন না, মেয়ে রেগে আছে তাই এমন করেছে। সে হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে। আরিয়ানের ফোনেরও রিং বেজে ওঠে। আরিয়ান বিরক্তি নিয়ে ফোন বের করে। মেহু পাখি নামটা স্ক্রিনে জলজল করছে। আরিয়ানের বুকটা মুচড় দেয় অজানা কারণে। কলটা কেটে যায়। ফোনটা আবারও নতুন উদ্যমে বাজতে থাকে। আরিয়ান ঝট করে রিসিভ করে। হ্যালো মিহু পাখি। আরাফা তীর্যক চোখে তাকায়। মিহু পাখি ডাকছে। কি যে প্রেম এদের, আল্লাই জানে, যত সব ঢং। ফোনের ওপাশ থেকে কি বলে তা আরাফা শোনে না। আরিয়ান অস্থির হয়ে কাপা কণ্ঠে বলে, মেহু পাখির কিছু হবে না, আমি আসছি। আরিয়ান কাউকে কিছু না বলে বাইক ছুটিয়ে চলে যায়। তার বন্ধুরাও আরাফা অবাক হয়ে তাকিয়ে আছে। আরাফা মনে মনে বলে, গার্লফ্রেন্ডের একটা কলে কুত্তার মতো দৌড়াচ্ছে, বড়ই আজব। কিন্তু বাকি 3 জন তো ঝড়ের আভাস পাচ্ছে। আরিয়ান যত দ্রুত সম্ভব বাইক চালাচ্ছে, বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে। এই বুঝি সব পেয়েও হারালো। বাড়ির সামনে এসে আরিয়ান বাইক থামায়, তাড়াতাড়ি বাড়িতে ঢোকে। আরিয়ান এক ছুটে মিহির রুমে যায়। ততক্ষণে অ্যাম্বুলেন্স এসে পড়েছে। মিহি অচেতন হয়ে বিছানায় পড়ে আছে, নাক দিয়ে রক্ত পড়ছে। আরিয়ানের বুকে ঝড় শুরু হয়। আরিয়ান মিহিকে পাজাকোলা করে অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। আরিয়ানের সাথে তার বাবা মা আসে মাহিকে নিয়ে। নিজের ছোট বোনটার এমন বিধ্বস্ত অবস্থা দেখে আরিয়ানের কষ্ট হচ্ছে। এই মেয়েটা তাকে সবসময় মেন্টালি সাপোর্ট করেছে। অ্যাম্বুলেন্স থামতেই আরিয়ান মিহিকে নিয়ে নামে, তাকে নিয়ে হাসপাতালের বেডে শুয়ে দেয়। ডাক্তার বলেছে কিছু টেস্ট করা লাগবে। শায়লা রহমানের কোলে মাহি, সে কান্না করছে খুব। শায়লা রহমান আর শহীদ মিলে সামলাতে হিমশিম খাচ্ছে। আরিয়ান গিয়ে মিহিকে কোলে নেয়, তারপর হেসে বলে, কি হয়েছে আমার মামুনিটার? এভাবে কাঁদছো কেন আম্মু? তুমি তো স্ট্রং গার্ল, কাঁদে না মা। আরিয়ানের কথায় মাহির কান্না থেমে যায়। শায়লা রহমান ছেলের দিকে তাকিয়ে আছেন। আরিয়ান তাদের দিকে তাকায়, চোখাচোখি হয়ে যায়। আরিয়ান চোখ নামিয়ে নেয়, অনেক কষ্টে বলে, আপনারা বাড়ি চলে যান, আমি মেহু পাখির কাছে আছি। শায়লা রহমান নাকচ করে বলেন, না, আমরা যাব না, তুমি মাহিকে আমার কাছে দাও। না প্রিন্সেস, আমার কাছে থাকুক। আপনি ওকে সামলাতে পারবেন না। বাচ্চা সামলানো সবার কর্ম নয়। আমি ওর মাকে বড় করেছি, ওকেও সামলাতে পারবো। আরিয়ানের কথায় তার মা কষ্ট পায়। ছেলে তার উপরে অভিমান করে আছে। তিনি ইতস্থ করে বলে, আচ্ছা, মাহির বাবা কোথায়? আরিয়ান এই প্রশ্নে থমকে যায়, কি উত্তর দেবে। তখন ভরাট কণ্ঠে শহীদ তাজওয়ার জিজ্ঞেস করেন, শফিক আর সাদিয়া কোথায়? আরিয়ানের চোখ লাল হয়ে যায়। নিজের রাগ কন্ট্রোল করে বলে, এত জানার ইচ্ছে থাকলে নিজের চেষ্টায় জেনে নিন। ওইসব কালো দিনের কথা আমি বারবার আওড়াতে পারবো না। শহীদ কিছু বলতে যাবে তার আগেই ডাক্তার আসে। আরিয়ান ডাক্তারের কাছে যায়, তাড়াতাড়ি করে জিজ্ঞেস করে, স্যার, মেহুর জ্ঞান ফিরেছে, ওর সাথে দেখা করতে পারবো? আর রিপোর্টে কি এসেছে? ডাক্তার আরিয়ানকে থামিয়ে বলে, জ্ঞান ফিরেছে, দেখা করতে আসুন। আর আরিয়ান, আপনি আমার সাথে চেম্বারে আসুন।
শায়লার সহিত মিহির কাছে চলে যায়। আরিয়ানের অনেক ভয় করছে, কি বলবে ডাক্তার। আরিয়ান ডাক্তারের চেম্বারে গিয়ে বসে। তারপর ডাক্তার যা বলল তা শুনে আরিয়ানের মাথায় বাজ পড়ে। বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে। সে এই কথা কাউকে বলতে না করে। আরিয়ান ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে মিহির কেবিনের দিকে এগোতে থাকে। পা দুটো চলছে না। মাহিকে দুহাতে জড়িয়ে ধরে আরো শক্ত করে। মাহির ঘুমন্ত মুখের দিকে তাকাতেই ভেতরটা হুহু করে ওঠে। আরিয়ানের এখান থেকে মিহির কেবিনের দূরত্ব আজ যোজন যোজন মনে হচ্ছে। মিহি জ্ঞান ফিরেছে পর থেকে আরিয়ানের কথা জিজ্ঞেস করে। কেমন লাগছে মিহু পাখি? মিহি কিছুক্ষণ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীর কণ্ঠে বলে, ভাইয়া, আমি মরে গেলে তুই মাহিকে দেখে রাখিস, ওকে কখনো কষ্ট পেতে দিবি না, আর না হলে ওকে চৌধুরী বাড়িতে দিয়ে আসিস। আরিয়ানের বুকটা ছ্যাদ করে ওঠে। এসব কি বলছে মিহি? বোনের মৃত্যুর কথা সে দুঃস্বপ্নেও ভাবতে পারে না। মৃত্যু হলো চরম বাস্তব, খুব তেতো একটা সত্য। এই দুই অক্ষরের শব্দটা এত ভারী কেন? আরিয়ান নিজেকে ধাতস্থ করে বলে, ধুর পাগলি, এইসব আজে বাজে কথা কেউ বলে? তুই বাড়ি ফের, থাপড়িয়ে গাল লাল করে দেব। সব সময় আজগুবি চিন্তা। শায়লা রহমান চিহ্নিত হয়ে বলেন। মিহির কি হয়েছে? শহীদ, মিহি আর শায়লা উত্তরের আশায় আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান আর চোখে মিহিকে পরখ করে বলে, আরে বিপি লো হয়ে গেছিল তাই। না খেয়ে খেয়ে শরীর দুর্বল করে ফেলেছে। বাড়ি নিয়ে তোকে 4 বেলা করে খাওয়াবো। শহীদ গলা খাকারি দিয়ে বলে। ওকে ওকে বাড়ি নিয়ে যাব কবে? আরিয়ান বলে, আজকেই নিয়ে যাওয়া যাবে। ওষুধগুলো যাওয়ার পথে কিনে দিব। শায়লা হাফ ছেড়ে বাঁচল যেন। মিহির প্রতি মায়ার লেগে গেছে খুব। মিহির মন ভরল না আরিয়ানের উত্তরে। তার মনে হচ্ছে মৃত্যু খুব নিকটে। দু চোখের কান্নির বেয়ে জল গড়িয়ে পড়ে। আরিয়ান মিহির সহ সবাইকে নিয়ে বাড়িতে আসে। কড়া নির্দেশ দেয় ঔষধ ঠিকমতো খাওয়ার আর ফুল রেস্টে থাকতে বলে। শায়লা রহমানকে সব বুঝিয়ে বেরিয়ে যায়। শায়লা রহমান পেছন থেকে ডেকে বলে, এত অভিমান তোর? একটাবারও মা বলে ডাকলিও না। খুব রেগে আছিস তাই না? আরিয়ান থমকে এবার পেছনে তাকিয়ে আবার চলে যায়। শায়লা রহমানের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আরাফা সকালবেলা হন্তদন্ত হয়ে বেরোয়। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ক্লাস মিস হয়ে যাবে নির্ঘাত। আজও ড্রাইভার ফেরেনি। মেজাজটা আরো তুঙ্গে উঠে যায়। এখন একটা রিক্সাও আসছে না। হঠাৎই দেখা মেলে অনিকের। আরাফাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে বাইক থামায়। হাসি মুখে জিজ্ঞেস করে, আরে দাঁড়িয়ে আছেন যে, ভার্সিটি যাবেন না? আরাফাও সৌজন্য হেসে বলে, আসলে ড্রাইভারকে বাবাই কাজে পাঠিয়েছে, তাই রিক্সা খুঁজছি। অনেক কিছু ভেবে বলে, আমার সাথে এসো, চলো আমি তোমাকে লিফট দেই। আরাফা ইতস্ত করছে। কোনো রিক্সাও আসছে না। বাধ্য হয়ে অনিকের পিছে উঠে পড়ে। আরাফা দূরত্ব রেখে বসে। পেছন থেকে এসব আরিয়ান দেখে রাগে ফেটে পড়ে।